আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম। আজ হাজির হয়ে গিয়েছি একটি ঐতিহ্যবাহী খাবারের রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাতের রেসিপি। সম্পূর্ণ অথেন্টিক নিয়মে যেভাবে আমাদের মা দাদিরা এই ঐতিহ্যবাহী মধুভাত বানিয়ে থাকে, আমি আজকে আপনাদের সঙ্গে হুবহু সেই রেসিপিটাই শেয়ার করব। কোনো রকম এক্সট্রা কোনো ইনগ্রিডিয়েন্টস ছাড়া যেভাবে মধুভাত বানালে আপনারা একেবারেই সেই অথেন্টিক মধুভাতের স্বাদটা পেতে পারেন, আজকে আমি আপনাদেরকে সেই রেসিপিটাই করে দেখাবো। আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি মধুভাতের রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন এবার তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হয় এই অথেন্টিক নিয়মে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত। প্রথমেই পরিচিত হয়ে নিব মধুভাত তৈরি করার জন্য যে স্পেশাল চাল ব্যবহার করা হয় সেই চালের সঙ্গে। এটি হলো মধুভাত তৈরির প্রধান উপকরণ। এটিকে বলা হয় জ্বালা চাল বা বীজ ধানের চাল। সাধারণত যেসব ধান বীজ করার জন্য রেডি করা হয়, এই বীজ ধান থেকেই মূলত এই চাউলটা তৈরি হয়। এই বীজ ধানের চাল বা জ্বালা চালটা আপনারা যেসব জায়গায় বড় বড় হাট বাজার বসে সেই সব জায়গায় খুব সহজেই পেয়ে যাবেন। আর এই চাউলটা ভাদ্র মাসে সাধারণত বেশি পাওয়া যায়। এই চাউলটা দেখতে এরকম কিছুটা বাদামি রঙের হয়ে থাকে, আবার অনেকগুলো জ্বালা চাল একদমই সাদা রঙের হয়ে থাকে। এখানে আজকে আমি হাফ কাপ পরিমাণ জ্বালা চাল নিয়েছি। আমি এই চালটাকে একটা কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছে নিয়েছি, যাতে এই চাউলের মধ্যে কোনো ময়লা থাকলে সেই ময়লা পরিষ্কার হয়ে যায়। তবে এই চালটাকে কিন্তু ধোয়া যাবে না। এই চালটাকে ধুয়ে ফেললে এই চালটা যে মিষ্টি ভাবটা রয়েছে সেটি চলে যাবে। এবার আমি সরাসরি এই চালটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে ভালোভাবে মিহি গুঁড়া করে নিব। তবে আপনারা চাইলে এই চালটাকে পাটায় পিষেও গুঁড়া করে নিতে পারেন। দেখুন এখানে আমি জ্বালা চাউলটাকে ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। চালটা গুঁড়া করে নেওয়া হয়ে যাওয়ার পর চালের গুঁড়াটা দেখতে ঠিক এমনটা হবে। এবার আমি এই জ্বালা চাউলের গুঁড়াটাকে একটা সাইডে রেখে চলে যাব ভাত রান্না করার জন্য। এখানে আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার এই পাত্রের মধ্যে নিয়ে নিব আগে থেকে ধুয়ে রাখা 2 কাপ পোলাওয়ের চাল। আপনারা চাইলে এ পর্যায়ে আতপ চালও ব্যবহার করতে পারবেন, তবে পোলাওয়ের চাল দিয়ে করতে পারলে এই মধুভাতের ফ্লেভারটা বেশি ভালো আসে। এবার আমি সবগুলো চালকে এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব। এবারে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 8 কাপ পরিমাণ পানি। এই ভাতটা রান্না করার সময় পানির পরিমাণটা 4 গুণ লাগবে। আমরা সাধারণত 2 কাপ চালের জন্য 4 কাপ পানি ব্যবহার করে থাকি। তবে এই ভাতটা রান্না করার পর ভাতগুলোকে একটু জাউ করে নিতে হবে, সেজন্য পানির পরিমাণটা 8 কাপ লাগবে। আমি আজকে যেই কাপ দিয়ে মেপে চাল ব্যবহার করেছিলাম সেই কাপেরই 8 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে আমি এই ভাতটাকে জাউ ভাত রান্না করে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে ভাতটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফিরে এলাম ভাতটা পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর। দেখুন আমার ভাতটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, আর ভাতগুলোও একেবারে জাউ ভাতে পরিণত হয়ে গিয়েছে। এবার আমি এই ভাতগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমি ভাতগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর ভাতগুলো এ পর্যায়ে ঠান্ডাও হয়ে গিয়েছে। এখন আমি এই ভাতগুলোকে একটা ডালঘুটনির সাহায্যে ভালো করে ঘুঁটে নিব। এরকম একটা ডালঘুটনি কিন্তু আমাদের কম বেশি সবার বাড়িতেই রয়েছে। আপনারা এই ডালঘুটনির সাহায্যেই ভাতগুলোকে ভালো করে ঘুঁটে নিবেন। একটু সময় নিয়ে আমি ভাতগুলোকে ভালো করে ঘুঁটে নিব। ভাতগুলো ঘুটে নেওয়া হয়ে যাওয়ার পর এবার আমি আগে থেকে গুঁড়ো করে রেখে দেওয়া জ্বালা চালের গুঁড়োগুলো অল্প অল্প করে এই ভাতের সঙ্গে মিশিয়ে আবারও ডাল ঘুটনির সাহায্যে ভালো করে ঘুঁটে নিব।
তবে একসঙ্গে কিন্তু সবগুলো জ্বালা চাউলের গুঁড়াকে মিশাতে যাবেন না। অল্প অল্প করে জ্বালা চাউলের গুঁড়া দিতে হবে আর ঘুটনির সাহায্যে মিশিয়ে দিতে হবে। এই সবগুলো জ্বালা চালের গুঁড়া মিশিয়ে নেয়ার পর দেখবেন যে এই ভাতটা আস্তে আস্তে পাতলা হওয়া শুরু করেছে। আসলে জ্বালা চালের বৈশিষ্ট্যই হচ্ছে এটা যে এই চালের গুঁড়াটা ভাতের সঙ্গে মিশানোর সাথে সাথে ভাতটা পাতলা হয়ে যাবে। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে নিচের ভাতটা উপরে আর উপরের ভাতটা নিচে করে দিচ্ছি। এতে করে সবগুলো ভাতের সঙ্গেই এই চালের গুঁড়াটা মিশে যাবে। এখন আমি আবারও জ্বালা চাউলের গুঁড়া দিয়ে ভালো করে ঘুঁটে মিশিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো জ্বালা চাউলের গুঁড়া এই ভাতের সঙ্গে মিশিয়ে দিব। আপনারা এই পর্যায়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভাতটা কিন্তু এখন অনেকটা পাতলা হতে শুরু করেছে। এই ভাতটা কিন্তু আস্তে আস্তে আরো অনেক পাতলা হয়ে যাবে। আমার সবগুলো জ্বালা চালের গুঁড়া দেয়া হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো ভাতকে আবারও ভালোভাবে ঘুঁটে নিব। সবগুলো জ্বালা চালের গুঁড়া এই ভাতের সঙ্গে মিশিয়ে নেয়ার পর এই পাত্রটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর এই পাত্রটিকে একটা মোটা তাওয়াল দিয়ে ঢেকে দিব, যেন এই পাত্রটি ভিতর থেকে গরম থাকে। এখন তাওয়াল দিয়ে ঢেকে নেওয়া এই মধুভাতের পাত্রটিকে আমি এভাবেই রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। আপনারা রাতে এই ভাতগুলোকে বসিয়ে নিলে সকালে খেতে পারবেন। মানে এই ভাতগুলোকে এভাবে করে 7 থেকে 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। ফিরে এলাম ঠিক 8 ঘন্টা পর। এখন আমি মধুভাতের পাত্রের ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আমার এই মধুভাতগুলো মাশাআল্লাহ অনেক ফুলে উঠেছে। আর এই ফুলে উঠাটাই হচ্ছে অথেন্টিক মধুভাতের বৈশিষ্ট্য। মধুভাত বসানোর পর মধুভাতগুলো যদি এরকম ফুলে উঠে তাহলে বুঝবেন যে মধুভাতগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভাতটা কতটা ফুলেছে। এবারে এই ভাতের মধ্যে মিষ্টি অ্যাড করার পালা। আপনারা সব সময় ভাতগুলো এরকম ফুলে ওঠার পর তারপর মিষ্টি অ্যাড করে নেবেন। কখনোই আগে মিষ্টি অ্যাড করবেন না। আমি এই ভাতের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। এবার এই চিনিগুলোকে ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবারে পরিমাণ মতো নারিকেল কুচি মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত। আমি আমার পরিমাণ মতো এখানে নারিকেল কুচি অ্যাড করে নিচ্ছি। নারিকেল কুচিটা যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। খুবই সহজ নিয়মে তৈরি করে ফেললাম অনেক বেশি মজাদার এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে তো অসম্ভব টেস্টি। এবার আমি এই মধুভাতগুলোকে একটা বাড়িতে পরিবেশন করে নিচ্ছি। আপনারা বাড়িতে একবার হলেও আমার এই রেসিপি ফলো করে মধুভাতটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনারা ব্যর্থ হবেন না, কারণ আজকে আমি একেবারে অথেন্টিক নিয়মে আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। এখানে আমি কিছুটা পরিমাণ নারিকেলের মধ্যে ফুড কালার মিশিয়ে নারিকেলগুলোকে এরকম কালার করে নিয়েছি। এবার এই নারিকেলগুলোকে আমি এই মধুভাতের উপর সুন্দর করে ছিটিয়ে দিব। এতে করে মধুভাতগুলো দেখতে আরো অনেক বেশি আকর্ষণীয় লাগবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো মধুভাতগুলোকে সাজিয়ে নিতে পারবেন। প্রিয় দর্শক, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। চেষ্টা করেছি সবগুলো টিপস সহ একেবারে অথেন্টিক নিয়মে আপনাদের সঙ্গে এই মধুভাতের রেসিপিটি শেয়ার করতে। আমার ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওটি না টেনে এতক্ষণ ধৈর্য নিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।